আজকে আমাদের সঙ্গে গণ আওয়াজ আদালতে রয়েছেন বরখলার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর মহাশয়। আমরা আজ ওনার কার্যকাল এবং বর্তমানের যে আরো কয়েকজন বিধায়কের কার্যকাল গিয়েছে সে সম্পর্কে আমরা ওনার কাছ থেকে জানতে চাইব। এই সময়ে বরকলার উন্নয়নের দ্বারা কিভাবে চলছে সে সম্পর্কে আমরা জানতে চাইব। তো আমরা শুরু করছি। মিসবাহুল দা, আপনি বরখলার বিধায়ক ছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। তো এরপর আমরা দেখতে পেলাম যে আপনি কয়েকবার দুবার নির্দল প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। এবারও আপনি আবার প্রত্যাশী। তো এবার আপনি কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না নির্দল থেকে করছেন? এবার আমি কংগ্রেস দল থেকে নমিনেশন চাইছি, কারণ কংগ্রেসের কিছু নেতা আমাকে ডেকেছেন যে তুমি কংগ্রেস থেকে কংগ্রেসে অ্যাপ্লাই করবে, আমরা তোমাকে সাহায্য করে দেব। কারণ এবার কংগ্রেস আসামে সরকার গঠন করতে চায়, তাদের জন্য প্রত্যেকটা সিট একটা মূল্যবান। এই জন্য আমাকে বলেছে যে আমরা খবর পেয়েছি তুমি যদি কংগ্রেস থেকে হও তবে জিতার পুরা সম্ভাবনা আছে। এই জন্য তারা উৎসাহ দিচ্ছে। এখনো তো সময় আসে নাই, সময় অনেক দেরি আছে, নির্বাচন এখনো শুরু হয় নাই। এইগুলা নমিনেশনের ব্যাপার হবে, নির্বাচনের যে নোটিফিকেশন হবে, নোটিফিকেশন হওয়ার পরে এটা তখন এই প্রক্রিয়াটা আরম্ভ। আপনি কি শিওর যে এবার আপনি মনোনয়ন কংগ্রেস থেকে পাচ্ছেন? এখন কংগ্রেসের মধ্যে শিওর বলতে কিছু নেই, কারণ 2011 এআইসিসি আমাকে নমিনেশন দিয়েছিল, সেখানে লিস্টে আমার নাম বের হয়েছে। আর শিলচর কংগ্রেস অফিসে এসে এখানে রুমিনা জমা দিয়েছে নমিনেশন, কংগ্রেস ক্যান্ডিডেট। তখন বাধ্য হয়ে আমি নির্দল খেলতে হয়েছে। তো এবারও কি আপনি যদি কংগ্রেস মনোনয়ন না পান তাহলে কি আপনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন? এখন কথা হচ্ছে কি, এইবার যদি নমিনেশন না পাই তবে আমার ইচ্ছা নেই খেলা, কিন্তু সবকিছু নির্ভর করবে জনগণের উপরে। কারণ 2016-তে যে ইলেকশন হয়েছিল তখন আমাকে তদানীন্তন কংগ্রেস সভাপতি আসামের অঞ্জন দত্ত মহাশয় আমাকে গ্যারান্টি দিয়েছিলেন যে তুমি এইবার অ্যাপ্লাই করো, আমি তোমাকে নমিনেশন দেবই। কিন্তু শেষ মুহূর্তে সেটা হয়নি। তখন হলো কি, আমার সাপোর্টাররা এমন করেছে যে খেলতেই হবে। হ্যাঁ, আর আমিও ভাবলাম কংগ্রেস নেতৃত্বকে একটু বুঝিয়ে দেই আমার জনপ্রিয়তা আছে কিনা, সেই জন্য এটা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় শেষ রক্ষা হয়নি, কারণ বিজেপি এমন ভাবে জয়ী হয়েছে। কাছাড়ে 7টার মধ্যে 6টাতে বিজেপি নিয়েছে। কাউন্টিং হলের এমন অবস্থা ছিল এবং কাউন্টিং এ কিছু কারচুপি হয়েছে। তারপরে আমি হাইকোর্টেও কেস করেছিলাম রিকাউন্টিং এর জন্য, কিন্তু হাইকোর্ট আমার কেসটা রিজেক্ট করেছে। তো গত নির্বাচনে আমরা দেখেছি যে যেহেতু আপনি শিক্ষা দেওয়ার জন্য, কংগ্রেস নেতৃত্বকে শিক্ষা দেওয়ার জন্য আপনি নির্দল প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আপনি শিক্ষা দিয়েছেন। তো এবার কি আপনি আবার যদি টিকিট না পান শিক্ষা দেওয়ার জন্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন? না, ঠিক শিক্ষা দেওয়ার কথা নয়। গতবার আমি বাস্তব চিত্রটা তাদের কাছে তুলে ধরেছি। কারণ কোনো ক্ষেত্রেই, যেমন ধরুন কাটিগড়া তো কংগ্রেস 3 নম্বর ছিল, হ্যাঁ, বরখলা কংগ্রেস 3 নম্বর।
শিলচরে কংগ্রেস আর বিজেপির ফরাক 42,000 ভোট ছিল। হ্যাঁ, সুনাইতেও কংগ্রেস 2 নম্বর বুথে কন্টেস্ট করেছে। ধলাইতে তো ওরকম কোনো ধারে কাছে ছিল না। উদারবন্দে অরিজিৎ সিং মহাশয়, ওনার অবস্থা খারাপ হয়েছে, ভালো বুথে উনি হেরেছেন। শুধু লক্ষ্মীপুরটা কংগ্রেস পেয়েছিল। এরপরেও কংগ্রেস কিন্তু নড়ে চড়ে বসেনি। এখন পর্যন্ত কংগ্রেসের কোনো অ্যাক্টিভিটিস নেই এখানে। যেমন শিলচরে কে দাঁড়াবে, কাকে প্রজেক্ট করা হবে বা কারা আছে, এই নিয়ে কোনো আলাপ আলোচনা নেই। পত্রপত্রিকাও এই ব্যাপারে সাইলেন্ট। কংগ্রেস নেতৃত্ব এইরকম জায়গায় এসে তারা তাদের দলকে ঠিকমতো পরিচালিত করতে পারছে না। এর জন্য আপনি কাকে দায়ী করবেন, মানে এই দল যে পরিচালনা করতে পারছে না? কংগ্রেস নেতৃত্ব টোটাল তারা দায়ী। তারা যেহেতু তারা তো এখানকার খবর নেওয়া উচিত ছিল স্টেট কংগ্রেসে। কংগ্রেস তো আমি করেছি, আমি ইউথ কংগ্রেস থেকে কংগ্রেস করে আসছি। কংগ্রেসে আমি অনেক দিয়েছি, কিন্তু কংগ্রেসে আমার সঙ্গে শুধু প্রতারণা করেছি। আচ্ছা মিসবাউল দা, গত বছর আপনি বলছেন যে গত নির্বাচনে আপনার নাম ছিল, হ্যাঁ, এরপর আপনার নাম চেঞ্জ করে রবীন্দ্রনাথকে দেওয়া হয়েছে। তো এটা আমাদের শিলচরের কোনো কারসাজি আছে, মানে কাছাড় নেতৃত্বের কোনো কারসাজি আছে না রাজ্য নেতৃত্বের কোনো কারসাজি আছে? না, রাজ্য নেতৃত্ব বলতে কংগ্রেস প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি তো আমাকে আশ্বাস দিয়েছিলেন, গ্র্যান্ডিউর দিয়েছিলেন রাজ্য, যে আমি তোমাকে লিখে দিতে পারবো না, কিন্তু এই গ্যারান্টি দিলাম তোমাকে আমি নমিনেশন দেব। আর অঞ্জন দত্ত, আমরা একসঙ্গে মন্ত্রী ছিলাম। অঞ্জন দত্ত যখন আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি ছিল, তখন আমি শিলচর জেলা যুব কংগ্রেসের সহসভাপতি ছিলাম। সম্পর্ক অনেক দিনের, বিশ্বাস আমার পুরা ছিল। কিন্তু যাই হোক, কোন একটা কি বলবো, এক কোয়ার্টার বা একটা গোষ্ঠী আছে যারা চায় না আমাকে। হয়তো তারা নিজেরা ভাবছে যে আমি যদি এমএলএ হই, মন্ত্রী হই, তাদের নেতৃত্বের কাছে একটা চ্যালেঞ্জ স্বরূপ হয়ে যায়। না, এই গোষ্ঠীটা কার নেতৃত্বে চলছে একটু এখন আমি আর এই অবস্থা বুঝুন না, আমার নমিনেশনের ব্যাপার আছে, এটাই আমার এগেইনস্টে লাগাবে। কিন্তু জনগণ জানে, বুঝে কি হয়। তো আমরা এটাই ধরে নিলাম যে যদি আপনি এবার নমিনেশন না পান, গত নির্বাচনের মতো যদি না পান এবং পাবলিক সমর্থন থাকে, তাহলে আপনি এবারও নির্দল প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত করতে পারেন। আচ্ছা মিসবাউল দা, আপনি অনেক পুরনো রাজনীতিবিদ, আপনি বরকলা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তো সেই সময় আপনি বরকলার উন্নয়নের জন্য কি কি করতে পেরেছিলেন? দেখুন, বরকলার সবচেয়ে বড় যেটা সমস্যা ছিল সেটা রানী ফেরি। শিলচর কালাইন রোডে যে অবস্থা ছিল, কোর্ট কেসে সেটা বন্ধ ছিল। রানী ফেরি ব্রিজ অর্ধেক করে পড়ে ছিল, বন্ধ হয়ে গিয়েছে। আমার প্রচেষ্টা ছিল সেই ব্রিজটা কমপ্লিট করতে, এবং আমি এটা করতে পেরেছি। সেখানকার রাস্তা হয়েছে, এখানকার যতটা কাঠের ব্রিজ ছিল আমি সব কাঠের ব্রিজ পাকা করেছি। এখন আমি ইন্টারনেট রাস্তা, মানে ন্যাশনাল হাইওয়ে বাদ দিয়ে বরকলার ভিতরে যে সড়কগুলো আছে 70 কিলোমিটারের উপরেও আমি সেটাকে পাকা করেছি। যেমন ময়নারবন থেকে ডলু 18 কিলোমিটার রাস্তা, এটা ইএনডির বাদ ছিল, সেটাকে আমি পাকা করিয়েছি। যেটা আপনি গিয়েছিলেন, যেখানে এই রাস্তাটা আমারই করা। দ্বিতীয়ত, বরকলা থেকে সোনাপুর অবধি, সোনাপুর হসপিটাল পর্যন্ত একটা রাস্তা, যেটা হিয়াইবন, একটা শিডিউল কাস্ট গ্রাম, যেখানে গাড়ি টাড়ি কিছু যেত না। কিন্তু আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে কিছু টাকা আসাম সরকার নিয়েছিল,
আর রাস্তাঘাট নির্মাণের জন্য। সেই ফান্ড থেকে আমি এখানে এনেছি এবং তখনকার বরাকবেলিতে একমাত্র বরখোলায় এই রাস্তাটা হয়েছে, এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফান্ডে। এটা আপনি যখন মন্ত্রী ছিলেন তখন মন্ত্রী, হ্যাঁ, পরের বছর। আর প্রথম বছর 5 বছর ছিল এজিপি, কোনো কাজ হয়নি। কেন্দ্রের সঙ্গে মৌ চুক্তি করেছে, চাকরি বাকরি কিছু হবে না, কর্মচারীদের বেতন বন্ধ ছিল, 2-3 মাস পরে পরে 1 মাসের বেতন হতো। এই অবস্থা ছিল অর্থনৈতিক অবস্থা। কংগ্রেস সরকার আসার পরে সেটার একটা পরিবর্তন হয়েছে, আমিও মন্ত্রী হয়েছি এবং আমি দেখেছি যে বরখোলার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সেই জন্য বরখোলার যতটা কাঠের ব্রিজ ছিল সব কাঠের ব্রিজকে আমি পাকা করেছি। বড় বড় রাস্তা যেমন শেষশ্রী থেকে গণিগ্রাম বাজার অব্দি, এটাও 18 কিলোমিটার লম্বা। আপনার মধুরা মুখ থেকে হাতিছড়া অব্দি, এটাও প্রায় 17 কিলোমিটার। হ্যাঁ, এটা আমি করেছি। এইভাবে শ্রীকুনা জিপিতে একটা নদী, এই নদীর উপরে আমি 2টা ব্রিজ করেছি 2 সাইডে, যাতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয়। আমি বাঙ্গার পাড় থেকে রাস্তা চন্দ্রনাথপুর অব্দি পাকা করিয়েছি। রাস্তা এখন তো নষ্ট হয়ে যাচ্ছে, এর মধ্যে ব্রিজও আছে। আবার দক্ষিণ বাঙ্গার পাড়ে একটা রাস্তা করেছি, এটা কাঠিগড়া অব্দি গেছে এবং আমার ইচ্ছা ছিল সেই রাস্তাটাকে এক্সটেন্ড করে বানাইমুল্লা গেট অব্দি দেব। কারণ ওখানে একটা বড় বাজার হয়, বাঙ্গার পাড় একটা বাজার হয়, বাবুর বাজার একটা হয়, আর চন্দ্রনাথপুর বাজার হয়। এই বাজারগুলো যাতে এক রাস্তায় পড়ে এবং গ্রামীণ যারা জনগণ আছে তাদের এই বাজারে তাদের পণ্য বিক্রি করবে বা একটা ব্যবসা বাণিজ্য করতে পারবে, সেই রকম একটা আইডিয়া নিয়ে আমি করেছি। মোটামুটি আপনি যোগাযোগের জন্য যথেষ্ট কাজ করছেন, কিন্তু বিশুদ্ধ পানীয় জলের জন্য কিছু করেননি? আমি আমার সময় 28টা আমি ওয়াটার সাপ্লাই করেছি। হ্যাঁ, যেমন আমি দেখেছি যে বাগানে কোনো ওয়াটার সাপ্লাই ছিল না। আমি চন্দ্রনাথপুরে করেছি একটা, আমি ডলুতে করেছি, রামপুর বাগানে করেছি, ডলু, রামপুর, তারপরে আরো যে বালাচড়া বাগান, তারপরে ওই লেবুরবন্দের পাশে এখানে একটা করেছি। এইভাবে মোটামুটি সব বাগানে জলের কানেকশন হয়েছে। এছাড়া আরো ভিতরে যে জায়গা ছিল ওইগুলোতে করেছি আমি 28টা। আপনি নিশ্চয়ই আমাদের নিউজগুলো দেখেন, প্রায় দিন এই বরখোলার বিভিন্ন সমস্যা আমাদের নিউজে চলে আসছে, আমাদের রিপোর্টাররা পাঠাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বরখোলাতে পানীয় জল থেকে ধরে অনেক সমস্যা, মানে বরখোলাটা বর্তমানে সমস্যায় জর্জরিত। এর জন্য আপনি কি দায়ী নয়? যে আপনি তো একবার মন্ত্রী ছিলেন, আপনি বিধায়ক ছিলেন, আপনি কি দায়ী নয় মনে করেন নাকি? দেখুন, আমার সময় তো আমি কাজ করেছি, আমার সময় জল দেওয়া হতো রেগুলার, লোকাল কমিটিও ছিল, তারা এটা দেখতো, ডিপার্টমেন্টের অফিসার। এর পরবর্তী পর্যায়ে যারা এমএলএ এসেছে, এখানে নির্বাচিত হয়েছিল, তাদের দায়িত্ব ছিল এইগুলাকে রক্ষণাবেক্ষণ করা। নতুন রাস্তা তো কেউ করে নেই, যা আমার সময় পিস হয়েছিল সেই রাস্তাগুলো চলছে, ওটাকে রিপেয়ারিং মাঝে মধ্যে হচ্ছে, কিন্তু নতুন কোনো রাস্তা হয়নি। দেখুন, এখানে শুধু বরখোলার সমস্যা নয়, দেখুন মহাসড়কটা বরখোলা হয়ে গেছে, কিন্তু মহাসড়ক নিয়ে দশক হলো বিজেপিও ফেল মেরেছে। আচ্ছা, করতে পারে, এটার পিছনে কারণ কি হতে পারে? এটা দেখুন, এটা তো বাজপেয়ী গভর্নমেন্ট তো মানে তখন যে তুড়জুড় শুরু করেছিল, হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম যে হয়তো কয়েক মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, আমাদেরকে 1 বছরের মধ্যে তো কমপ্লিট হবেই, কিন্তু আজ পর্যন্ত এটা এই ভগ্ন অবস্থায় রয়েছে। এখন যে অবস্থা আর কি, এটা দেখুন কাছাড়ের একটা
এই রাস্তাটা হলে অর্থনৈতিক দিক দিয়ে কাছাড়ের লোকেরা বেনিফিট পাবে, হ্যাঁ, তাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগের ব্যবস্থা হবে। কিন্তু কিছুটা জায়গা এমন ভাবে পড়েছে যে সবাই অনেক নেতা আসলেন গেলেন, এমপিও ছিলেন, কেউ তো কিছু করেনি। সুস্মিতা দেব যখন নতুন এমপি হয়েছিলেন তিনি খুব দেখলেন, গেলেন, ঘুরলেন, একটা মনে আশা জেগেছিল হয়তো রাস্তার কাজ শুরু হবে বা এটা হবে, কিন্তু এটা হয়নি। আসলে বরাক ভ্যালিতে নেতৃত্বের অভাব। একজন ভালো নেতা থাকলে সব কাজ করতে পারবে, নেতৃত্বের অভাব আছে। এখানে যেমন পেপার মিল, সেটা নষ্ট হয়ে গেল, সেটা নিয়ে রাজনীতি করা যায়, কিন্তু এটাকে কিভাবে আবার পুনরায় চালু করা যায় সেটা সম্ভব নয়। সেটা করতেও রাজি না, আসাম সরকার ইন্টারেস্টও নাই, তাদের ইচ্ছা নেই যে এইগুলো প্রাইভেট কোনো পার্টিকে পেলে ওরা বিক্রি করে। কিন্তু আপনি বলছেন যে নেতৃত্ব নেই, নেতৃত্বের অভাব, হ্যাঁ, বরাক ভ্যালিতে। তো আপনি তো নেতৃত্ব নিতে পারতেন, কারণ আপনি মন্ত্রী ছিলেন, বিধায়কও ছিলেন, এবং গত বছর আপনি প্রতিদ্বন্দ্বিতা করে যে রেজাল্ট এসেছিল, আপনি 10 মতো কংগ্রেস নেতৃত্বকে মানে উপযুক্ত জবাবও দিয়েছেন। তো এতে বোঝা গেল যে পাবলিক আপনার সঙ্গে, বরকলার পাবলিক আপনার সঙ্গে আছে, ছিল, মানে আজ আছে কি না এটা আগামীতে আমরা বুঝতে পারবো, কিন্তু ছিল। তো তাদেরকে নিয়ে তো আপনি এটা ঠিক, গণ আন্দোলন করা যায়, এটা করা যায়, কিন্তু যেহেতু এখানে একটা ইলেকটেড সরকার আছে, একজন এমএলএ আছে, একজন নতুন এমএলএ হচ্ছে, তাকে তো ডিস্টার্ব করা উচিত না, সময় দেওয়া উচিত না। আমরা এর মধ্যে এসে গেছিল ওই এনআরসি, সেই এনআরসি ইস্যুতে ব্যস্ত ছিল, কারণ কিভাবে এনআরসিটা করা যায়, এর মধ্যে এসে গেল 6 দফা আর একটা, হ্যাঁ, এইসব ব্যাপারে ফরেনার্স ট্রাইব্যুনালের নানান বিদেশি নোটিশ, এইগুলোতে আমি বলছিলাম। আমি দেখলাম গ্রামের রাস্তাঘাট করার জন্য পঞ্চায়েত আছে, এমএলএ আছে, তারা করতে পারবে, কিন্তু এনআরসি নিয়ে ঠিক মতো জিনিসটা তুলে ধরার মতো এখানে তেমন কোনো ইয়ে নাই, কোনো সংস্থা নেই, বা আমি এটা করেছি। মানে এটাই আপনি বলতে চাইছেন যে এনআরসি বা এই সমস্ত যে প্রবলেম গুলো এসেছে, এগুলোর জন্যই বরাক ভ্যালির গণ আন্দোলন মার খেয়েছে। তা স্বাভাবিক, মানুষে খুব অতিষ্ঠ হয়ে গেছে, তখন ভয়ের একটা এনআরসি যখন আরম্ভ হয়েছে সবার মনে ভয় ঢুকে গেছে, কার নাম বাদ যাবে, কি হবে কি হবে না, সেই জন্য মানুষ একটা দুশ্চিন্তায় ছিল। অনেকের সার্টিফিকেট নেই, অনেকের লিঙ্কেজ নেই, এইসব জিনিস আমরা একটু সাহায্য করে দিয়েছি, বা আমরা এনআরসি যে প্রতীক হাজেলা তার কাছে মেমোরেন্ডামও দিয়েছি যে কাছাড়ের যারা আছে বেশিরভাগই এখানকার স্থানীয় লোক, অনেক বছর থেকে অনেক আছে যার কাছে কোনো কাগজ নেই, কিন্তু অথচ সে জমিদারের জমি চাষ করে খাচ্ছে, কিন্তু তার কাগজ নেই। কিন্তু মিজবল দা, আপনি দেখেন মানে আমরা গণতন্ত্রের মধ্যে বিরোধী দলের ভূমিকা মানে শাসক দল থেকে অনেক বড়, হ্যাঁ। তো এই জায়গার মধ্যে যদি বিরোধী দল, হ্যাঁ, আপনিও যেহেতু কংগ্রেস থেকে মনোনয়ন চাইছেন, আপনি কংগ্রেসের ছিলেন, আপনিও বিরোধী দলের মধ্যে আমরা ধরবো, হয়তো গতবার আপনি পাননি, এর জন্য আপনি পাবলিক প্রেসারে গিয়ে আপনি নির্দল দাঁড়িয়েছেন, এবার আবার চেষ্টা করছেন। বিরোধী দল নাই, আমার কোনো দল ছিল না, সেটাই আমার কাছে সবচেয়ে বড় অসুবিধা। আর সব দলের সঙ্গে আমার মনের মিল হয় না, তবু আমরা মিউনিসিপ্যালিটি নিয়ে কিছু একটা করেছিলাম। আমাদের সময় প্রগতিশীল পৌর পরিষদ একটা ছিল, যেটা সভাপতি ছিলেন সন্তোষ মোহন দেব মহাশয়, তিনি শিলচর পৌরসভা সভাপতি। আমরা ওটাকে রিভাইভ করার চেষ্টা করেছি, এবং কিছুটা আমরা যেহেতু দেখলাম শিলচরে বিজেপি বোর্ডে কোনো কিছু করতে পারছে না। শিলচর আসামের মধ্যে সেকেন্ড লার্জেস্ট একটা শহর, এই শহরে কাছাড়ের সব লোক আসে, এখানকার রাস্তাঘাট, নালা নর্দমা,
এইগুলার কোনো সুবিধা নেই, বাজার হাট, রাস্তার উপরে বাজার, কোনো প্ল্যান নেই। তা আমরা এটা নিয়ে ভেবেছিলাম যে মিউনিসিপ্যালিটি নিয়ে একটা আরম্ভ করব, এবং সেইভাবে আমরা প্রগতিশীল পৌর পরিষদকে রিভাইভও করেছিলাম, 2-4টা মিটিংও করেছিলাম, কিছু পাড়া পাড়ায় গিয়ে জনগণের সঙ্গে আলাপও করেছিলাম। কিন্তু ইন দ্য মিন টাইম লকডাউন হওয়ার পরে সবাই ঘরে বসে গেলাম। এখন তো অন্যরকম পরিস্থিতি। তো এইসব দেখে আর কি সব ইয়ে করে অ্যাকচুয়ালি নেতৃত্বের অভাব। এটা দিলে এখন যে আসাম সরকারের চাকুরি তো দিচ্ছে, বরাকবিলির কয়টা ছেলে চাকরি করে? আচ্ছা, রাজনীতি তো আপনারা অনেক সিনিয়র, তো আপনারা কি এভাবে মানে ওই নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক গড়ে তোলার কোনো প্রয়োজন মনে করেছিলেন কখনো? দেখুন, নেতৃত্ব একজন লোকে যদি আমি ভাবে যে সে নেতা হবে, পারবে না, তার সঙ্গে কিছু লোক থাকতে হবে। সেই জন্য একটা রাজনৈতিক দল যে যারা আছে রাজনৈতিক দলে প্রত্যেকে তার মধ্যে নেতা সৃষ্টি করতে হবে, সুযোগ দিতে হবে কিছু লোককে। কিন্তু এখানকার যা অবস্থা দেখেছি, কেউ কাকে সুযোগ দেয় না, পিছন থেকে টানতে থাকে, কিভাবে তাকে ফেলতে হবে এই নিজেরাও পারে না। আপনি দেখুন না, এখানকার তো সবচেয়ে বড় বিজেপি থেকেও কংগ্রেস বড়। এখানে কংগ্রেসের অর্গানাইজেশন কত পুরানো অর্গানাইজেশন, তারাও পারছে। আজকে বিজেপি দেখুন, বিজেপির তো 6 জন এমএলএ, 6 জনে কি এক সুরে কোনো কিছু একটা দাবি করেছিলেন এই কাছাড়ের জন্য? কোনো একটা বিষয় না, তারাও করেন নাই। তারা সবের হলো বদলি চলে যাবে। কি হবে এখানে? কারণ দিসপুরের এমন একটা পলিটিক্স যেটা কাছাড়ে কোনোভাবে নেতৃত্ব করতে দেয় না, কোনো আন্দোলন করতে দেয় না, যে কোনো জায়গা করতে গেলে একটা ইন্টারফেয়ার। শুধু এখানে নয়, দেখুন অখিল গগৈ, সেও একটা আন্দোলন করেছিল, বেচারাকে জেলে থাকতে হয়েছে, দেশদ্রোহিতার মকদ্দমা তাকে দেওয়া হয়েছে। এইভাবে, কারণ অখিল গগৈ তো দেশদ্রোহী হতে পারে না, সে হয়তো তার সঙ্গে বিজেপির মতের মিল নেই, কিন্তু কৃষকের নেতা, কৃষক আন্দোলন করে সেটা, সেই আন্দোলন করলো সরকারের এগেইনস্টে গেলেই তাকে জেলে যেতে হবে, এটা তো ঠিক না। সেই জন্য সুস্থ যে রাজনৈতিক পরিবেশ যেটা, সেটা ছিল না। তো এবার যে আপনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন, যদি করেন, কি হয়, যদি করেন, কিছু নির্ভর করে না যদি করেন তো তা আপনি কোন সম্প্রদায়ের ভোটের উপর বেশি নির্ভরশীল? দেখুন, আমি সব সম্প্রদায়ের, আমি যেমন গত ইলেকশনে অমিত শাহ আমার এখানে এসে মিটিং করে গেছে, বদরুদ্দিন আজমলের দুইটা মিটিং করেছে, যেমন মুসলমানদের নেতা তেমনই হিন্দুদের নেতা। এর ফাঁকে আমি 10,000-এর উপর হিন্দু পেয়েছি। বেসিক্যালি মানুষের সঙ্গে থাকলে মানুষ সবসময় পাশে থাকে। আমার কোনো দল নেই, আমার কেউ প্রচার করার কোনো নেতা আছে, এখানে তো সবাই এসেছে, সব পার্টির বড় বড় নেতা এসেছে। আমার এখানে রকিবুল গিয়েছে আমার কনস্টিটিউয়েন্সিতে, বদরুদ্দিন সাহেব 2টা মিটিং করেছে, অমিত শাহ গেছেন, তারপরে আরো বিজেপির যারা নেতা ছিলেন, হেমন্ত বিশ্ব শর্মাও গেছেন। তো সেইভাবে সবাই গেছেন, আমার কেউ নেই, আমি একা। টাফ ফাইট। আচ্ছা, আপনি বলছেন যে গত নির্বাচনের রেজাল্টের পর আপনি একটা কেসও করেছেন, কিসের জন্য করেছিলেন? রিকাউন্টিং। তো রিকাউন্টিং হয়নি? হয় নাই, হাইকোর্টে মানে নাই, নানান ইস্যু আমি একজন খুব নামি এক উকিলকে দিয়ে আমি একটা ড্রাফটিং করেছিলাম কেসটা। যাই হোক, তখন একটা অন্য হাওয়া ছিল। আমরা আজকে আপনার কাছ থেকে এতটুকুই বুঝতে পারলাম যে
যদি কংগ্রেস আপনাকে টিকিট না দেয় এবং পাবলিক সমর্থন থাকে, তাহলে আপনি নির্দলীয় প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এটা কি দল বিরোধী হবে না? মানে আপনি যেহেতু আবার কংগ্রেসে যেতে চাইছেন, আপনি কংগ্রেসের কথা হলো নমিনেশন না পাওয়ার উপরে নির্ভর করে, আর 2 নম্বর হলো বরকলা জনগণের কথার উপর নির্ভর করে। আমি দেখি কি হয়, এখন তো আনসার্টেন। তবে আমার বিশ্বাস কংগ্রেসে এইবার আমাকে কংগ্রেসে এটা যাই হোক, যত বড় নেতারাই আমার বিরোধিতা করবে না, কারণ গতবারের রেজাল্ট আমাকে নমিনেশন দাঁড়িয়ে। আচ্ছা, কোন নেতা আপনার বিরোধিতা করতে পারে এখানে? এটা আমি বলতে চাই না, ওকে আরো সত্যি ও তো জানে, আমিও জানি। ঠিক আছে, চলো, আর কি আছে, এটা তো থাকবেই। লাইকিং ডিসলাইকিং প্রত্যেকটা মানুষের থাকে, কাউকে ভালো পায়, কাউকে ভালো পায় না। তো এটা হয়, এটার জন্য আমি এত বেশি চিন্তিত নই। আমাদের কথাটা হচ্ছে যে নতুন রূপ আসছে না। ওই দেখুন, আমি 96-এ এমএলএ হয়েছিলাম, এখন পর্যন্ত বরকলাতে আমি কন্টেস্ট করতে পারবো, কেন আরেকজন আসে? আপনি বের করেননি, আপনি বারবার দাঁড়াবেন, একজন আপনি বের করেননি। না, আমি দাঁড়াই কারণ অন্য কেউ নেই। আপনি কোনদিন গিয়ে জনগণকে বলি নাই ভাই আমি দাঁড়াবো আর তোমরা আমাকে সমর্থন করো। সবাই আমার ঘর থেকে ধরে নিয়ে গেছে, না দাঁড়াতেও আমাদের কাছে অল্টারনেটিভ না। এই জন্য একজন নেতা সৃষ্টি করতে গেলে একটা দলের প্রয়োজন। সেই দল থেকে কোনো প্রচেষ্টাই নেই এখানে নেতৃত্ব সৃষ্টি। দেখেন, দলে তো অনেক নেতাই থাকে, সবাই নেতা হতে চায়, কিন্তু একজন নেতৃত্ব ইচ্ছা করলে একজন নেতা বানাতে পারে, তৈরি করতে পারে। না, এইসব হয় না। এটা একজনে পারে না, সম্মিলিত একটা প্রচেষ্টা। আপনি দেখবেন শিলচরে অনেক সংস্থা হয়েছে, অনেক ইস্যু নিয়ে, কই 1 মাস 2 মাস নাই, কেন হয় না? এটা বাদ দেন, শিলচর শহরে কেন হয়? শিলচর শহরে তো এই অবস্থা। কংগ্রেসের শিলচর শহরে নেতা নেই কেন? কারণ যারা মধ্যে এই সম্ভাবনা ছিল নেতৃত্ব, তাদেরকে সাইডলাইন করে রাখা হয়েছে। আপনি বলছেন এমন ভাবে কুণ্ঠাসা করা হচ্ছে, তারা উঠতে এখান থেকে বের হতে পারছে না। আপনি বলছেন যে শিলচরে কংগ্রেসের নেতা নেই কেন? আমাদের এখানে তো অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট রয়েছেন। হ্যাঁ, অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট রয়েছেন, ওনাকে কি আপনি নেতা মনে করেন না? না, নিশ্চয় নেতা। কংগ্রেসে যখন বলেছে নেত্রী হিসেবে মানতে হবে, কিন্তু কথাটা হলো উনি কয়জন সৃষ্টি করেছে, এটা তো একটা কথা আছে না। আপনিও যেমন পারেননি, উনি কয়জন করেছে? আমাকে তো কাটা হয়েছে না। আপনি যখন ছিলেন, আপনি তো দেখেন, আপনি মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, এই দল থেকেই হয়েছিলেন। দেখুন, আমি তো এমএলএ ছিলাম 5 বছর, বিরোধী এমএলএ, মন্ত্রী হয়েছি 4 বছর। প্রথম আমাকে মন্ত্রী হতে দেয় নাই, এখানকার একটা কবি আছে, তারপরে নিজে ফাইট করে মন্ত্রী হয়েছি 4 বছর, এবং কাজও করেছি। আমার শিলচর শহরে অনেক কাজ আছে, কিন্তু আমার কাজের প্রচার নেই। গান্ধীবাগে আমি 73 লক্ষ টাকা দিয়েছি ট্যুরিজম ডিপার্টমেন্ট। এই যে সদরঘাটে যে পাশানি যেটা হচ্ছে, যে গেট সব, এটা সব ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা বিউটিফিকেশন অফ বরাক রিভার। এই করে এই ফান্ডটা আনা হয়েছে। এটা আপনি এনেছিলেন? আমি এনেছিলাম। আমি আপনার ভুবন হিলের নিচে একটা টুরিস্ট লজ করেছি, কিন্তু এটা আরম্ভ হলে কি একটা কেস হয়েছে, কন্ট্রাক্টর আর ডিপার্টমেন্টের কেস, সেটা বন্ধ হয়ে আছে। আমি শিলচর টুরিস্ট লজকে রিনোভেট করেছিলাম। কালাইনের এখানে একটা, কালাইন ছাড়ার পরে একটা টুরিস্ট লজ আছে, সেটাও রিনোভেট করেছি। পরবর্তীকালে আবার ফ্রেশ গ্রান্ট এটাকে করার জন্য। কিন্তু ট্যুরিজম আর অনেক কিছু করা উচিত ছিল।
আমি এখানে বরাক উৎসব করেছি, এটা আপনাদের মনে আছে। সৌরভ গাঙ্গুলি ওয়াইফ ডোনা গাঙ্গুলি এখানে ডান্স করেছে এই ফাংশনে। মিসবাউদা, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা যে যে ডিপার্টমেন্টের মন্ত্রী হই, হ্যাঁ, বা মন্ত্রিত্ব পাই, আমরা সেই ডিপার্টমেন্টে যতটুকু কাজ করতে হয় ততটুকুই আমরা করি, কিন্তু এর বাইরে আমরা তেমন একটা কাজ করতে পারি না। এর কারণ কি? দেখুন, কিছু তো সদিচ্ছার প্রয়োজন। 2 নম্বর হলো কি, মন্ত্রিসভায় যখন কেউ থাকে তখন একটা ইয়ে হয়ে যায়, প্রতিযোগিতার সৃষ্টি হয় যে আমি কিভাবে আমার এলাকাকে প্রথম করতে পারি, তারপরে আমার ডিস্ট্রিক্ট, তো এটা একটা থাকেই। এটা রবিবারের মধ্যে আমাদের এখান থেকে ব্রহ্মপুত্র উপত্যকার যারা নেতারা আছেন তারা বিশিষ্ট লবিবাজিতে ওরা করে যে কোনো একটা ভালো জিনিস সেখানে নিয়ে। কিন্তু অতীতে তো হয়েছে, মনিরুল চৌধুরী উনি তো যথেষ্ট, হ্যাঁ, মনিরুল চৌধুরী তো পেপার মিলে সেই পার্সোনালিটি, সেই কিছু নেই। মনিরুল চৌধুরী এক ডাকে জনগণকে ওনার পিছনে নিয়ে আসতেন। উনি যা সিদ্ধান্ত নিতেন জনগণ আর মনিরুল চৌধুরী করেছেন, নিশ্চয় ভালো হবে, মেনে নিয়েছে। সেটা তো আমার ক্ষেত্রে হয়নি। না, আপনার পিছনে তো জনগণ ছিল। আমার দেখুন 2006-এ আমি যখন নির্বাচনে দাঁড়াই তখন বদরুদ্দিন সাহেবের একটা দল করলেন, করে এখানে একটা ক্যান্ডিডেট দিয়ে 16,000 মুসলিম ভোট পেয়ে গেল। তো স্বাভাবিক যে ভোটটা আমার পাওয়া উচিত ছিল, যেটার উপরে নির্ভর করে আমি দাঁড়িয়েছি, আমি হিন্দু ভোট ঠিকই পেয়েছি, বাগান ভোট পেয়েছি, মণিপুরি ভোট পেয়েছি, মুসলমান ভোট কম। আমি হেরে গেলাম মাত্র 2,700 ভোটে। এই হাই যে ছিল, মহিলা তো সেই রকম কিছু ছিল না। দেখেন, আপনি সদিচ্ছা যদি থাকে, সদিচ্ছা থাকলে কাজ করা যায়। মইনুল সাহেব মানে জনগণকে নিয়েই কাজ করেছেন। তো আমরা তো দেখতে পেয়েছি গত নির্বাচনেও, হ্যাঁ, আপনি যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, হ্যাঁ, একটা সর্বভারতীয় দল কংগ্রেসকে আপনি 3 নম্বরে ফেলে দিয়েছেন। হ্যাঁ, এতে তো আপনার সঙ্গেও জনসাধারণ ছিল, যে পরিমাণ টাকা প্রয়োজন সেই পরিমাণ নাই, কম। কিন্তু যাই হোক, যারা আমাকে ভোট দিয়েছে তার কাছে আমি কৃতজ্ঞ। আর তবুও বরখলার জনগণ আমাকে যথেষ্ট স্নেহ করে, এখনো যে তারা আমাকে মনে রেখেছে সেটা বহুত বড় ব্যাপার। আমার মনে হয় না কেউ এতবার হেরে। আমি তো বেশ কয়েকবার আমাদের সময় হয়তো মানে শেষ হয়ে আসছে, আমাদের আধা ঘন্টা সময়। তো আমি এখন জাস্ট একটাই প্রশ্ন করবো মিসবাউদাকে, যে আবার আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যদি জয়ী হন, হ্যাঁ, তাহলে আপনি কি কি প্ল্যান রেখেছেন বরখলার জন্য? দেখুন, বরখলার প্রথম তো যোগাযোগ ব্যবস্থাকে আবার ঠিক করতে একটা ব্যাপার, আর আছে স্বাস্থ্য যে কেন্দ্র, যেগুলো সেই স্বাস্থ্য কেন্দ্রের দিকে জোর দিতে হবে। আর আপনি নিজেই বললেন ওয়াটার সাপ্লাই কি অবস্থা। এটা ওয়াটার সাপ্লাই এমন অবস্থা, গত বছর বাঙ্গার পারে একটা লোক আত্মহত্যা করেছে, একটা মুসলিম, সেখানে ছিল, তার বেতন নেই, কিছু নেই, তাকে একটা এসুরেন্স দিয়ে তার কাছে জমি নিয়ে একটা ওয়াটার করেছিল, ওয়াটার সাপ্লাই এখানে হয়েছিল, কিন্তু তার বেতনও নেই, কিছু নেই, জমিও গুলো বেচারা দুঃখে আত্মহত্যা। এই জিনিসটা আমরা লক্ষ্য রাখছি। মানে এটা আপনার সিদ্ধান্ত না প্রতিশ্রুতি? ইচ্ছা আমার ইচ্ছা। নির্বাচনের সময় তো আমার একটা এজেন্ডা বের হবে। তো ঠিক আছে মিসবাউদা, আমাদের সময় শেষ হয়ে এসেছে। আপনাকে অশেষ ধন্যবাদ। তো আজকে আমরা প্রকাশ করতে চাই। নেক্সট আমরা আরো সময় দেব। তো আমাদের কিছুটা তো ডাক্তার দেখছেনই, নেক্সট আমরা আরো সময় দেব, আশা করি আপনিও আসবেন। তো আজকে আমরা আমাদের বরখলার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী
মিসবাহুলদাকে আমরা পেয়ে সত্যি খুব আনন্দিত হয়েছে। অনেক কিছু আমরা জানতে পেরেছি ওনার কাছ থেকে, ওনার মনের ভাব বা উনি কি কি করতে পেরেছেন, বা বর্তমান যে বিধায়করা কতটুকু মানুষের স্বার্থে কাজ করতে পেরেছেন এবং কেন পারেননি সে সম্পর্কে আমাদের সময় সীমিত থাকায় সংক্ষেপে মিসবাহুলদা বলেছেন। তো আমরা আশা করি যে আগামীতে আবার আমরা ওনাকে আমাদের এই মঞ্চে পাবো। তো আজকে আমরা এখানেই আমাদের শেষ করি।